তো আমরা আজকে দেখব পেগাসাস W1600 মেশিনে কিভাবে মেইন শেপ লাগাতে হয় এবং প্রতিটা পার্ট কিভাবে সেটিং করতে হয়। এবং সেই সাথে আমি আর একটু বলে রাখি, যারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিভিন্ন গ্রুপ থেকে বা আমাদের পেজ থেকে, তো আপনারা বিভিন্ন জায়গাতে কমেন্ট করতেছেন, দয়া করে কমেন্টগুলো ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমাদের পেজ ভিডিও দেখতে পারবেন। আমাদের পেজে ভিডিওতে আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, তাহলে সবার কমেন্টগুলো একটু দেখতে পারি। আর সব জায়গাতে সবাই করলে সেগুলো দেখা সম্ভব হয় না। আর দয়া করে সবার কাছে একটা অনুরোধ, যদি ভালো লাগে, আমরা মেকানিক একজনের জন্য ভিডিওগুলো বানাইও। আপনাদের যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের নতুনদের জন্য ভিডিওগুলো তৈরি। তো আজকেও আমার ক্যামেরার পিছে অনেক নতুনরা আছে, ভিডিও করতেছি এবং কাজ দেখাচ্ছে, ওরা দেখতেছে ভিডিওটা আস্তে ধীরে সুন্দর মতো করতে, যাতে ওরা বুঝতে পারে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের পেজটিকে সাপোর্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, লাইক ফলো করবেন এবং শেয়ার করবেন। নিজে শিখুন, অন্যকেও শেখার সুযোগ করে দিন। তো প্রথমে আমরা শেপটি ঢুকাবো এবং শেপটি ঢুকানোর সময় আমাদের যে গার্ড আর সাপোর্টিংয়ের যে বলগুলো আছে বা যে বুশগুলো আছে এগুলো ঢুকিয়ে নিব। এরপর মেইন শেপটা আমরা ফিডডকের যে ফিডডক ক্যাম্প যেটা আছে সেখানে সেটিং করব। এবং এখানে দেখুন, এখানে উপরে একটা নিচে একটা দাগ আছে, মানে ঘাত আছে আর কি। উপরের ঘাতের থেকে আমাদের এই যে পিতলের যে বুশটা আছে যেটার ভিতরে মেইন শেপটা ঢুকছে, এটা 5 থেকে 6 মিলি বাইরে থাকবে উপরের গ্রুপটা, মানে উপরের ঘাতটা। এখানে দেখুন 2-3টা ঘাত দেওয়া আছে, একটার পর একটা ঘাত দেওয়া আছে। ওখানে দেখুন একসঙ্গে 2টা কাটা আছে। এর সব থেকে মোটা ঘাট যেটা উপরেরটা, সেটা আমাদের পিতলের বুশটা থেকে 5 থেকে 6 মিলির মধ্যে রাখতে হবে। এবং এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের লুফার অ্যাবোর্ডিং ক্যাম্প। এই অ্যাবোর্ডিং ক্যামের অ্যাবোর্ডিং করার জন্য একটি স্ক্রু থাকে এই মডেলের মেশিনটিতে, এবং ক্যামের ভিতরে একটা স্ক্রু থাকে, যে স্ক্রুটা আমাদের মেইন শেপের যে গ্রুপ সেটার সঙ্গে লাগবে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গ্রুপটা। এই দেখুন, এটা গ্রুপ। এই গ্রুপটাতে আমাদের এই ক্যামের মধ্য দিয়ে যে ভিতরে যে স্ক্রুটা থাকে ওইটাই মেইন শেপে লাগানো থাকে, এবং এই শেপটিতে এই গ্রুপটিতে আমরা এই স্ক্রুটা বসিয়ে দিই। এবং এই স্ক্রুটা অবশ্যই আমরা ভালো মতো টাইট করে দিব। এবং এই অ্যাবোর্ডিং ক্যামে আরেকটি স্ক্রু আছে যেটা দিয়ে আমরা লোফার অ্যাবোর্ডিং করি। তো আমরা সবার প্রথম নিডল সাপোর্টিং যে গার্ডারগুলো আছে, যেটাকে আমরা গার্ডার বলি বা নিডল সাপোর্টিং বলি, আমরা প্রথমে এই জিনিসগুলা বা এই পার্টসগুলো আগে এখানে লাগিয়ে দিব। আগে এগুলো লাগে এই সাইডটা খুব ভালো করে সেটিং করে ফেলবো, কিন্তু স্ক্রু লুজ রাখবো, স্ক্রু টাইট দিব না। এগুলো যখন আমাদের নিডল এবং লোফারের টাইমিং করা হয়ে যাবে তখন আমরা গার্ডারের সাপোর্টিং দেব। কিন্তু এখন আমাদের স্টেপ বাই স্টেপ লাগানোর জন্য আগে আমরা এটাকে লাগিয়ে দিই। এবং এখানে একটি গ্রুপ আছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গ্রুপটির কোন স্ক্রু কোথায় থাকবে। এই দেখুন, এখানে একটি বড় কাটা আছে, একটি ছোট একটা দাগ আছে। এই বড় কাটার উপরে যে ছোট একটা দাগের মতো আছে ওইটা একটা গ্রুপ। আমরা ওই গ্রুপ বরাবর, ওটা মার্কিং গ্রুপ আর কি, মার্কিং ওইটা বরাবর আমাদের মেশিন যেদিকে ঘুরে সেই রোটারের 1 নাম্বার স্ক্রুটা আমরা ওই দাগ বরাবর দিয়ে টাইট করে দিই।
এরপরে আমরা গার্ডারগুলো ঢুকিয়ে নেব। ফার্স্টে আমরা পিসের সাপোর্টিং গার্ডার যেটা আছে এটাকে বরাবর বসিয়ে নেব এবং সামনের গার্ডারটার অ্যাডজাস্টিং ঠিক রাখবো। সুবিধা হলে এটা লাগিয়ে রাখবো, না হলে আমরা সামনের সাপোর্টিংটা একটু পরেও লাগাইতে পারবো। আগে শেপটা সেটিং করে নিতে হবে অন্যান্য পয়েন্টগুলো। এরপরে আমাদের ফিডজক সাপোর্টিং এবং শেপকে যেটা সাপোর্টিং দেয়, যে ক্লাম বুস্টটা আছে সেটা লাগিয়ে নেব। এরপরে আমরা ফিডডগের বিয়ারিং এবং ফিডডগের যে বুস্টি আছে সেগুলি লাগিয়ে নিব। এরপরে আমরা প্রথমে পিসের ফিডডগ আমরা যে বারটাতে সেটিং করি ওই বারটা ঢুকিয়ে নেব। তার আগে আমাদের যে সামনের সাপোর্টিংটা আছে সেটা লাগিয়ে দিব। সামনের গার্বস সাপোর্টিংটা আগে অবশ্যই লাগিয়ে নিতে হবে, কারণ এটা যদি আমরা আগে না লাগাই ফিডডক লাগাই দিই তখন আর এটা ঢুকাইতে পারবো না, আবার সব কিছু খুলতে হবে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কোনটার পর কোনটা ঢুকবে, কোনটার পর কোনটা সেটিং হবে। কারণ আমরা যদি সিরিয়াল ওয়াইজ না করি পরবর্তীতে দেখা গেছে এগুলো আমাদের আবার খুলতে হবে, দুইবার করে তিনবার করে কাজটা করতে হবে। তো আমরা যেন একবারে কাজটা হয়ে যায় সেজন্য স্টেপ বাই স্টেপ ঢুকাবো অবশ্যই, এবং এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পিসের ফিডডগের পার্ট। আগে আমরা এই পার্টটি বসিয়ে নেব খুব সুন্দর করে। তারপরে যদি আমাদের পিছনে গার্ডারের সঙ্গে ফিডডগ উঠাইতে নামাইতে বাজে, অবশ্যই গার্ডারটা একটু নিচে করে দিব। এরপর আমরা সামনের ফিডডগ, তারপর হচ্ছে ফিডডগের সাপোর্টিং, যেটা ফিডডগ ডোনারটা অ্যাডজাস্টিং করে ধরে রাখবে, ডাইনে বামে মুভিং করতে দিবে না, মানে লড়াচড়া করতে দিবে না বা ভাইব্রেশন করতে দিবে না ডানে বামে। গজাগজি করলে এটা হবে না, গজাগজিটা সম্পূর্ণ রং, খেয়াল রাখতে হবে। এখন আমরা স্টেজ ক্যাম সেটিং করবো। তো দেখুন স্টেজ ক্যামের যে পার্টগুলো আছে আমি যেভাবে ঢুকাচ্ছি একটার পর একটা এভাবে করে ঢুকিয়ে নেবেন। চাইলে এগুলো আগেও ঢুকিয়ে নিতে পারেন বা শেপের ভিতরে একটা একটা করে ঢুকাইতে পারেন, যেভাবে সুবিধা হয়। তবে খেয়াল রাখতে হবে প্রতিটা পার্ট যে কোনটার পরে কোনটা ঢুকবে ওইটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে স্টেজ ক্যামের সঙ্গে যে
স্ক্রুটি আছে, বড় স্ক্রু। এটা আমাদের পিছনের ফিডব্যাকের পার্ট যেটা, ওইটার সঙ্গে সেটিং হবে। ওইটার বারের সঙ্গে লাগবে, আমরা ওই বারের সঙ্গে আগে লাগিয়ে স্ক্রুটা টাইট দিয়ে দিব। স্টিচ ক্যামও বলে, স্টিচ রেগুলেটরও বলে, এটাকে দুটোটাই বলা যায়। এরপরে আমাদের যে ফিডব্যাক ক্যামের যে স্ক্রুগুলো আছে ওগুলো দিয়ে আমরা ফিডব্যাক সেটিং করব। এবং এখানে আমরা অবশ্যই একটা জিনিস দেখবো, এই গ্রুপটা সমান করে আমরা স্ট্যান্ডার্ড পজিশনের জন্য এটাকে অ্যাডজাস্ট করে দিব। যদি আমাদের দরকার হয় আমরা সামান্য আগে পিছিয়ে করতে পারি, যদি আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয়, তবে তেমন দরকার পড়ে না এবং এই গ্রুপটা সহজে লাগাতে হয় না। এটা ওই তিনটা একই সমান গ্রুপে বসিয়ে দিলে হয়। এরপরে আমরা লাগাবো হচ্ছে ফিন স্ক্রু, স্টিচ ক্যামের ফিন স্ক্রু, যেটা মেইন শেপের সঙ্গে থাকে। মেইন শেপের ভিতরে ঢুকে একটা ফিন স্ক্রু, আর এইটাকে ফিন স্ক্রু বলা হয় এবং স্টিচ লক স্ক্রুও বলা হয়। কারণ এই স্ক্রুটা যদি আমরা না দিই, স্টিচ কখনো কি লক হবে না। ফিডব্যাকের মুভমেন্ট ঠিক থাকবে না। এটার একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমরা শেপের অপর সাইডে ঢুকাই তাহলে ফিডব্যাক উল্টা মারবে, যদি আমরা বরাবর সাইডে ঢুকাই তাহলে ফিডব্যাক ঠিকভাবেই মারবে, মানে ফিডব্যাকের মুভমেন্টটা ঠিক রাখবে। এই স্ক্রুটা কিন্তু এখানে দুইটা কাজ করে। অনেক সময় আছে দেখা যায় অনেকে ইন্টারভিউর ক্ষেত্রে এই জিনিসটা উল্টা সাইডে, শেপের উল্টা সাইডে লাগিয়ে দেয়, তখন ফিডব্যাকটা উল্টা মারে। না জানা থাকলে মেকানিকের থেকে ঠিক করতে অনেকটা কষ্ট হয়ে যায় বা সমস্যায় পড়ে যায়। তো এই স্ক্রুটা খেয়াল রাখবেন, এটা শেপের অপর সাইডে লাগাইলে উল্টা মারে, রাইট সাইডে লাগাইলে আমাদের মেশিন যেদিকে ঘুরে সেদিকে থাকা অবস্থায় ফিডব্যাকের মুভমেন্ট ঠিক থাকে। এরপরে আমরা সামনের ফিডব্যাক যেটা আছে আমাদের, সামনের ফিডব্যাকের কানেক্টিং যেটা আছে শেপের সঙ্গে, যে কানেক্টিংটা যেটা দ্বারা আমরা সামনের ফিডব্যাকের টান কমাইতে বাড়াইতে পারি এবং সামনের ফিডব্যাকের মুভমেন্ট টানটা ঠিক থাকে, ওই কানেক্টিংটা লাগাচ্ছে এখন। এটা লাগানোর পর 4 নাম্বার এলকে দিয়ে স্ক্রুটা ভালো করে টাইট করে দিব। এরপরে আমরা স্টিচ যাতে ঘুরে না যায়, স্টিচ ক্যামটা যাতে স্টিচ অনেক সময় দেখা যায় যে বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, এই প্রবলেমটা অনেক সময় এখান থেকে হয়। তো আমরা বরাবর ওয়াশারগুলা সবগুলা প্রতিটা ওয়াশার ঠিক করে দিব, প্রতিটা ওয়াশার ঠিক মতো দিয়ে এরপরে আমরা এটাকে ভালো মতো টাইট করে দিব। ওয়াশার দেওয়ার পরে আমরা এখন এটা শেপের সঙ্গে একদম শেপের লাস্টে স্টিচ ক্যাম্পটাকে ধরে রাখার জন্য যেটা টাইট করে রাখে, লক করে রাখে, স্টিচ ক্যাম্পটাকে একদম হাত করে রাখে, যে আমরা যতটুকু বাড়াবো এবং যতটুকু কমাবো ওইটার পরে এতটুকু থাকবে, থেকে বাড়বে না কমবে না, সেটা এইটার উপরে নির্ভর করে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমাদের এটা বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে মেশিন হালকা জাম হয়ে যাবে। যদি বেশি লুজ হয়ে যায় তাহলে মেশিন চলতে চলতে অটোমেটিকলি স্টিচ অনেক সময় বড় হয়ে যায়, অনেক সময় ছোট হয়ে যায়। তো এটা যদি আমাদের জাম বাদে টাইট দেওয়ার পর বুঝতে হবে আমাদের সেটিংয়ে প্রবলেম আছে, ঠিক আছে। আর যদি টাইট নেওয়ার পর ঠিক থাকে তাহলে তো ভালো, ঠিক থাকবে।
তো আবারও বলছি, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমাদের পেজটিকে লাইক ফলো করে দিবেন, কারণ আপনারা সাপোর্ট করলে আরও ভিডিও বানাইতে ইচ্ছা করবে এবং ভালো লাগবে। কারণ একটা মানুষের ভিডিও যদি মানুষের সাপোর্ট করে তো অবশ্যই তার থেকে ভালো লাগে। আর যদি মানুষ দেখে কিন্তু কোনো রেসপন্স নেই, তখন আমাদের কি ভিডিও বানানোর মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। আর সব ক্ষেত্রে একটাই কথা বলি, আমরা মেকানিক একজন একজনের জন্য, সবাই সবাইকে সাপোর্ট করব, যে যেখানে থাকি, হোক একজন অপরিচিত মেকানিক, কিন্তু কেউ যদি আপনাকে স্বাধীন নক দেয় বা নিজে থেকে যদি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, অবশ্যই জানার চেষ্টা করবেন যে আসলে সেই মেকানিকটা কী সমস্যায় পড়ছে বা তার প্রবলেমটা কী, এটা অবশ্যই জানার চেষ্টা করবেন। এবং আপনার জানা মতো কোনো সমাধান থাকলে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। কোনো মেকানিক কখনো লজ্জা পাবেন না অন্য একজন মেকানিকের কাছ থেকে জানার জন্য, শেখার জন্য বা কোনো কিছু বলার জন্য, কোনো পরামর্শের জন্য, যে হোক সে আপনার পরিচিত বা অপরিচিত। আর কোনো একজন মেকানিক চিন্তা করবেন না যে আমি চিনি না, জানি না, আমার অপরিচিত, কে কোত্থেকে কী বলতেছে না, এভাবে চিন্তা করবেন না। ফার্স্ট অফ অল, সে যদি মেকানিকের পরিচয় দেয় অবশ্যই তাকে সাপোর্ট দিবেন মেকানিক সাইডে, বাট অন্য কোনো সাইডের আমি কথা বলতেছি না। যে সে একজন মেকানিক হিসেবে আপনাকে পরিচয় দিছে, তো অবশ্যই সে মেকানিকের কাজের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে বা অন্য কোনো এক্সওয়াইজেড যদি মানে মেকানিক রিলেটেড, জব রিলেটেড, মেশিন রিলেটেড কোনো সমস্যায় পড়ে, অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন। মেশিনটা অ্যাকচুয়ালি অনেক দিন এই প্রবলেমটা হয়ে পড়েছিল, মানে শেপটা খোলা হয়েছিল অনেক আগেই, এক্সওয়াইজের কোনো কারণবশত লাগানো হয়নি, তো আজকে লাগাচ্ছি আর কি। এজন্য মেশিনটাতে অনেক কাজ বেশি, শুধু শেপ লাগানো না, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি শুধু শেপটা কীভাবে লাগে এবং সেটিং করতে হয় সেটার উপরে, কিন্তু এছাড়া মেশিনটাতে আরও অন্যান্য অনেকগুলো প্রবলেম আছে এবং সেগুলো সমাধান করে করে কাজ করতে হচ্ছে আমার থেকে। হয়তো এখানে ক্যামেরার মধ্যে অনেক কিছু ধরা পড়বে, অনেক কিছু পড়বে না, কারণ বলতে গেলে মেশিনটাতে অনেকগুলো কাজ। কারণ এই মেশিনটা আমরা অনেক আগেই এটাকে খুলি ফেলে রাখছি, সময়ের অভাবে এটাকে ঠিক করা হয়নি। অবশ্যই কোনো দিন মানে কোনো সময়ের মধ্যে এতদিন একটা মেশিনকে খুলে ফেলে রাখা ঠিক না। তো যত দ্রুত সম্ভব আমরা মেকানিক অবশ্যই চেষ্টা করবো একটা মেশিন খুলছি বা কোনো প্রবলেমের জন্য এটাকে খোলা হয়েছে, যত দ্রুত সম্ভব ওকে আবার ঠিক করে দেওয়া। কারণ মনে করতে হবে যে ও সমস্যা মানে অসুস্থ, ওকে যত দ্রুত সম্ভব আমরা ওকে সুস্থ করে দেব। আশা করছি সবাই বুঝতে পারছেন আমি কীভাবে কাজগুলো করছি এবং কি করতেছি, সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আশা করছি বুঝতে পারছেন সবাই। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, যদি আমার জানা থাকে আমি অবশ্যই সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটা অবশ্যই আমাদের স্ট্রেস ক্যাম অ্যাডজাস্টিং বা রিলিজ ক্যাম, লোভার টাইমিং, বার টাইমিং, অ্যাবোর্ডিং, এগুলার ভিডিও না, যার কারণে এগুলো সব একসঙ্গে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। শুধু আপনাদেরকে শেপটা কিভাবে সেটিং হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি দ্রুত বা অ্যাকশনসে এটাকে রেডি করা যায় সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি। এবং এটার ফ্যাটলগের প্রতিটা ভিডিও আমি দিব, ফ্ল্যাটলগ মেশিনের স্টেপ বাই স্টেপ, যে কোনটা কোন টাইমিং কীভাবে কোনটা হবে সেগুলো এক একটাতে এক একটা দিব, কারণ সবগুলো একসঙ্গে দেখাতে গেলে আসলে প্রচুর অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। শেপটা দেখাইতে যে এভাবে বোঝাচ্ছি তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এতক্ষণ কেউ ভিডিও দেখতে ইচ্ছুক হবে না আমি জানি। তারপরে অনেকে না দিলে বা যদি এটার সঙ্গে যদি না বলে দিই, বুঝাই না দিই, তাহলে অনেকে আবার দেখি কমেন্ট করে বলেন যে ভাই এটা বোঝা যাচ্ছে না, কি বলছেন, আপনাদের কথা বুঝতে পারতেছি না, যার কারণে এভাবে করে করা যেন আপনারা বুঝতে পারেন।
তো ফাইনালি আমাদের মেশিনটি রেডি হয়ে গেল কমপ্লিট। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এবং মেকানিক একজনকে সাপোর্ট করবেন। অবশ্যই আমাদের পেজটিকে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।